তাদের জন্যই ওই গ্রুপটা করেছি, যাদের বেসিক ক্লিয়ার নেই। যেমন কালকে পড়া দিয়েছি 1 থেকে 50 পর্যন্ত বর্গ মুখস্থ করতে হবে, আগে খাতায় লিখতে হবে, তারপরে বর্গ মুখস্থ করতে হবে। যাদের ম্যাথে বেসিক ক্লিয়ার নেই, অঙ্ক বুঝতে পারে না, মাথা মুন্ডু, তাদের জন্য ওটা। ওই গ্রুপে গিয়ে কেউ যদি বলে যে এইটা ইজি হয়ে যাচ্ছে অঙ্ক, ও গ্রুপে বলা যাবে না, কারণ ওই গ্রুপটাই হচ্ছে ধীরে 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 করে মাথার মগজটাকে ঠিক করে অঙ্কের স্রোতে নিয়ে আসা। দেখো চলো, এক দেখ কী রয়েছে। একটি পরিমাণ 10% চক্রবৃদ্ধি সুদে 2 বছরে এত টাকা হয়, আসল কত? 2 বছরে এত টাকায় পরিণত হয়ে গেছে, তাহলে আসল কত হবে? কীভাবে করো তোমরা? দেখো আমরা যেটা করে থাকি, যদি এক্স পরিমাণ টাকা থাকে, 10% চক্রবৃদ্ধি সুদ মানে কত হবে? 110%-এ পরিণত হবে। এরকম ঘটনা কবার হয়েছে? 2 বছর, মানে 2 বার হয়েছে। আর এইটার ভ্যালুই সমান সমান কত দাঁড়াচ্ছে? 24,200। এটা করতে পারি। আরও একটা প্রসেস দেখাবো, অসুবিধা নেই। দূরশূন্য কাটা, ওপরে দূরশূন্য গায়েব করলাম। দেখো 11 দিয়ে কাটছে, 11 দিয়ে কাটছে কত? 2 2 4 22, তাই তো? আবার কাটবে কত? 2 দিয়ে, 200 আসলো। তাহলে এক্স আসল সমান সমান কত পড়ে থাকছে? 200 ইন্টু 100 মানে কত হবে? 20,000 হয়ে যাবে। তাহলে আসল টাকার পরিমাণ কত? 20,000 টাকা। কারোর বুঝতে অসুবিধাটা? এছাড়াও আর একটা পদ্ধতিতে আমরা করে থাকি কি, সেটা হচ্ছে সাকসার মেথড। যদি অ্যাপ্লাই করো, এটাকে ফ্র্যাকশান করো। 10%-এ ফ্র্যাকশান, তা অনেকে যদি বেসিক ক্লিয়ার নেই, ফ্র্যাকশান বোঝে না। 10%-এ ফ্র্যাকশান কী হয়? একের, তার মানে কি 10 টাকা যদি রাখা হয়, সেটা পরিণত হবে কত? 11-তে। 2 বছর মানে কি করতে হবে? স্কোয়ার করতে হবে। স্কোয়ার করলে আসল, এটা হচ্ছে আসল। আসল যখন 100 টাকা, তখন তোমার সুদ আসল হচ্ছে 121। তো যেটা তোমরা 121 বলছো অঙ্কে, সেটা কত বলছে? 24,200। এটা আছে। তো এইটুকু খেয়াল করলে দেখলে বোঝা যাচ্ছে যে এর ডবল হচ্ছে 242, তাই তো? 121-এর ডবল 242। 2 আর 2 শূন্য আছে, মানে 200 গুণ বেশি। তাহলে 121-এর 200 গুণ এটা বেশি। তাহলে আসল 100 মানে কত? এরও 200 গুণ বেশি করলে পেয়ে যাব। তাই 200 গুণ বেশি মানে কত? 20,000। বুঝতে পেরেছো? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কেউ যদি মনে করে টেবিল ফরম্যাটে করবে, সেটাও হবে। টেবিল ফরম্যাটটা কি? 2 বছর মানে দুটো টেবিল করো। সেক্ষেত্রে ধরে নেব কি 100 টাকা, পার্সেন্টেজের অঙ্ক তো, ধরে নেব কি 100 টাকা আমার আসল। কি ধরে নেব? 100 টাকা আমার আসল। আচ্ছা, 100 টাকা যদি আসল হয়, সেক্ষেত্রে 10% করে সুদ মানে কত? সরল সুদ 10 টাকা, 10 টাকা করে হবে। এইবার দ্বিতীয় বছরে সুদেরও সুদ হয় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, তাহলে কত হবে? 10-এর আবার 10% সুদ কত হবে? 10-এর 10% মানে কত? 1 টাকা। 2 গায়ে মানে 1 টাকা। 10-এর 10% মানে 1 টাকা। তাই টোটালটা মিলে হচ্ছে সুদের পরিমাণ। তাহলে সুদের পরিমাণ কত হচ্ছে? 21 টাকা। 21 টাকা। তাহলে সুদ আসল কত হচ্ছে? 121। তাহলে 121 মানেই হচ্ছে এইটা। কত গুণ বেশি? 200। তাহলে আমরা আসল ধরেছিলাম 100, তাহলে 100 মানে কত? 200 গুণ বেশি। একই গল্প, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 3টে পদ্ধতি শিখে রাখলে যেটা ভালো লাগবে সেটা করবে। নেক্সট, এ একটি কাজ 18 দিনে করে, বি 12 দিনে করে, তার একসাথে 4 দিন কাজ করার পর বি চলে গেল, বাকি কাজ এ কত দিনে করবে? এই টাইপের অঙ্কগুলোই কিন্তু তোমার দেখবা মানে পরীক্ষায় ডব্লিউবিতে বা কেপিতে পেয়ে যাবে, কিন্তু তাড়াহুড়োতে অনেকে ভুল করে বসে। তো আমরা এটা কি অ্যাপ্লাই করি? এলসিএম মেথড। তো এ করছে কত দিনে? 18 দিনে করছে, ভেরি গুড। আচ্ছা, বি করছে কত দিনে? 12 দিনে। এই যে দিন সংখ্যা বা সময়ের আমরা এলসিএম করব। এলসিএম করলে কত হয়? 18 আর 12-র এলসিএম কত হবে? কি করে দেখতে পেরেছি? বড় মানটা দেখো, শর্টকাট কী করে করতে হয়, বড় যে মানটা আছে সেটাকে দেখো ছোটো দিয়ে ভাগ যাচ্ছে কিনা, যাচ্ছে না, তার মানে 18 এলসিএম হবে না। 18 ডবল করো 36, দেখো 36-কে 12 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে ওটাই ওদের এলসিএম। আর এলসিএমটাই হচ্ছে টোটাল কাজের পরিমাণ। আর 18 দিয়ে এলসিএমকে ভাগ করলে কত হবে? 2। এটা হচ্ছে কি সময়ের উল্টো হয় কি? এফিসিয়েন্সি, কার্যক্ষমতার অঙ্কে। বাংলাতে যেটা বলে কার্য, মানে কি
দক্ষতা বা কার্যক্ষমতা তার কতটা আছে প্রত্যেকটা দিনে। আর এখানে 3 বারং 36, তার মানে এ পার ডে করে 2 ইউনিট করে কাজ, বি পার ডে করে 3 ইউনিট করে কাজ। ক্লিয়ার? এবার বলছে তারা একসাথে 4 দিন কাজ করে। আচ্ছা, তারা যদি একসাথে কাজ করে তাহলে এ করে 2, বি করে 3, তাই একসঙ্গে কাজ করলে টোটাল কত করবে? 5 ইউনিট করবে। এক দিনে ওরা 5 ইউনিট করে কাজ করবে। এবার বলছে একসাথে 4 দিন কাজ করেছে, তাহলে একসাথে যদি 4 দিন কাজ করে তাহলে এ আর বি মিলে সেই 4 দিনে কত ইউনিট কাজ করলো? 20 ইউনিট কাজ। ভেরি গুড। তাহলে এই 36 ইউনিটের মধ্যে এ আর বি একত্তরে কত ইউনিট কাজ করে ফেললো? 20 ইউনিট কাজ করে ফেললো। তাহলে বাকি আর পড়ে রইলো কত ইউনিট কাজ? 16 ইউনিট কাজ। এবার দেখো বি চলে গেল, তাহলে বি তো এবার নেই, এবার আছে কে? এ আছে। এবার এই কাজটা এ কে শেষ করতে হয়, বাকি কাজটা, আর সেটা কতদিন লাগবে? 16 ইউনিট কাজ রয়েছে, আর প্রতিদিনের কাজ দিয়ে যদি ভাগ করি, মানে যত ইউনিট করে করে এ, করলে আমরা দিন সংখ্যা পেয়ে যাব। তাহলে কত? 8 দিন। তাহলে এ এর বাকি কাজটা করতে 8 দিন। পরীক্ষায় যদি আসে মোট কত সময় লাগবে সম্পূর্ণ কাজটি শেষ করতে, সেক্ষেত্রে কি অ্যান্সার? বাকি যে 8 দিন প্লাস প্রথমের 4 দিন, সেক্ষেত্রে কিন্তু 12 অ্যান্সার হবে। কিন্তু এক্ষেত্রে বাকি কাজটাই চেয়েছে, তার জন্য এখানে 8 দিন অ্যান্সার। এগুলো খেয়াল রাখবে, ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো কিন্তু ভুল হয়ে যায় তাড়াতাড়ি করতে গিয়ে। এই কথাটা মাথায় রাখবে, দেখবি সোজা অঙ্কে ভুল করি বেশি আমরা, কারণ আমরা জানি এটা ইজি। 72 কিলোমিটার পার ঘন্টা বেগে চলা 300 মিটার লম্বা একটি ট্রেন 200 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে কত সময়ে পার করবে? এই টাইপের অঙ্ক প্রচুর আসে পরীক্ষায়, তোমরা জানো সাধারণত। দেখো কিছুই না, অলওয়েজ আমি একটা কথা বলি যে প্ল্যাটফর্ম, ব্রিজ, টানেল এইগুলোকে যখন অতিক্রম করছে ট্রেন, তখন ডিস্ট্যান্সটা ট্রেনের দৈর্ঘ্য প্লাস তাদের যে দৈর্ঘ্যটা থাকে সেটা হবে ডিস্ট্যান্স। ঠিক আছে? এবার চেয়েছে সময়, সময় চেয়েছে মানে কি? ডিস্ট্যান্সকে আমি কী দিয়ে ভাগ করব? স্পিড দিয়ে ভাগ করব, তবেই আমি টাইমটা পাবো। এবার এখানে ডিস্ট্যান্সটা কি? 300 মিটার লম্বা রয়েছে, আবার এদিকে ট্রেনের 200 মিটার, টোটাল ডিস্ট্যান্স কত দাঁড়ালো তাহলে? 500 মিটার ডিস্ট্যান্স। আবার এইটা আবার কি? দেখো 500 মিটার ডিস্ট্যান্স, আর এখানে স্পিড হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। আমি মিটারকে ভাগ করছি কিলোমিটার দিয়ে, সেটা তো হবে না, তাহলে কি করতে হবে? আমার মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে গতিবেগ কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য কত দিয়ে ভাগ করতে হয়? 5/18 দিয়ে। 5/18 দিয়ে, এই 18টা উল্টে যায় যেহেতু, তুমি উপরেও ডাইরেক্ট লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে 18 দিয়ে কাটলে কত আসছে? কত? 4/18। ঠিক আছে। 5 দিয়ে কাটলে কত? 100। 4 দিয়ে কাটলে কত? 25। তাহলে অ্যান্সার কত? টাইম এলো 25 সেকেন্ড। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দিকে আমরা একটু খেয়াল করব। দেখো 4 দাগ, একটি দ্রব্য 18% লাভে এত টাকায় বিক্রি করা হলো। ওকে, 25% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত? কিচ্ছু না। আচ্ছা, 18% লাভ করেছো মানে কত পার্সেন্টে বিক্রি হয়েছে? কত? ভেরি গুড। 18% লাভ মানে 100-র উপরে 18 লাভ, মানে 118%-এ তুমি বিক্রি করছো। আর যখন তুমি 118%-এ বিক্রি করছো তখন দাম হচ্ছে কত? 5,900 টাকা। ঠিক আছে? তাহলে বলছে 25% লাভ মানে কত পার্সেন্টে বিক্রি? অপনয়ন করছি কিন্তু। 125% মানে কত? ঠিক আছে, এবার এটার কত গুণ? এটা 49 দিয়ে যাবে 2 গুণ আর 100 গুণ। 5/18 90, 5 অক্ষে 5 চলে যাচ্ছে না? 49 দিয়ে যাবে ডাইরেক্ট। না সরি, 59 দিয়ে যাবে, 59 দিয়ে যাবে। আচ্ছা, 5/18 90 হাতে রইল 9, 5 অক্ষে 5 কত যাচ্ছে গো? 59 দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি তো সেটাই বলছি। 50 দিয়ে ডাইরেক্ট কেটে দাও। 50 দিয়ে যাবে 50। আমি সেটাই তো বলছি রে বাবা, এই যে 5/18 5 অক্ষে 5, 590 কেটে গেল 5 দিয়ে, আর একটা শূন্য আছে 50। আমি তো এই সেই থেকে সেটাই বলছি, বুঝতে পারছো না? এই যে 5/18 আর 5 অক্ষে 5, তার মানে 5, এটা 5 দিয়ে কেটে গেল, একটা শূন্য আছে না, 50 দিয়ে ডাইরেক্ট কেটে যাচ্ছে। এবার তুমি যদি মনে করো 59 ডবল এটা সেভাবেও করতে পারো, সেই 85 আসবে, কাটাকুটি নিয়ে কথা। তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 0। আর 5 125 কত হবে? 6250। তাহলে আসলে কত? 6250 ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা আমার অপশন নাম্বার 1-এতে আছে।
ভাই মাইক্রোফোন অফ করবে, কোথায় আছো না সাইডে যাও। নেক্সট কোশ্চেন দেখো 5 দাগ, 20%, 15%, 10%, তিনটি পরস্পর সারের সমতুল্য একক সার কত? এইগুলো কিন্তু শিখে রাখবে, এগুলো কিন্তু প্রত্যেক অঙ্কে কাজে লাগে। তাহলে 20% আছে, আচ্ছা ভালো করে বুঝবে, এগুলো সিম্পল কিচ্ছু নেই। আচ্ছা 100 টাকা ছিল, সেখান থেকে প্রথমে কি করলে স্টেপ বোঝো, 20% ছাড় দিলে, তাহলে এখন দাঁড়ালো কত? 80 দাঁড়ালো। এবার 80-র ওপরে আবার 15% ছাড় দিলে মানে কত পার্সেন্ট নিচ্ছ তুমি? 85% নিচ্ছ। তাহলে 85% মানে কত? 85/100। ভেরি গুড। তারপরে দেখো এর ওপরে আবার কি 10% ছাড় দিচ্ছ, তাহলে তুমি দাম নিচ্ছ কত পার্সেন্ট? 90% নিচ্ছ। 90% মানে কি? 90/100। এবার কাটাকুটি করো, দেখো ওপরে দুটো শূন্য কাটলাম, ওপরে দুটো শূন্য কেটে দিলাম, ঠিক আছে, নিচে দুটো ওপরে দুটো কেটে দিলাম, 5 দিয়ে কাটবো, 5 যদি কাটি কত হবে? 5 17 85। আর এখানে 5 20 100। ভেরি গুড। আরও ছোট করে নেব, 4 দিয়ে, আর দেখো আমরা কিন্তু 10 রাখবো। 10 কেন রাখছি? কারণ ভাগ করতে সুবিধার জন্য 10 রাখছি। 4 2 8, 10 2 20। এবার গুণ করো, 4 9 36 ইন্টু 612 মানে 100.2। 612 গুণ করলে 612/10। তো 10 দিয়ে ভাগ করা মানে কি? একটা শূন্য আছে মানে একটার আগে দশমিক, তাহলে একটার আগে দশমিক মানে কত? 61.2। তাহলে 100 ছিল, হয়ে গেলে 61.2, বিয়োগ করলে কত হবে? তাহলে 100 ছিল, সেখান থেকে আমার বিয়োগ করতে হবে 61.2। এখানে কিছু নেই মানে 0 ধরে নেব। তাহলে বিয়োগ করলে কত? 8 হাতে রইল 1, 2 8 হাতে রইল 1, 7 38.8। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। অনেকে হয়তো এই দশমিকের বিয়োগও বোঝে না, যারা বোঝে না শিখে নেবে, বেসিকে জিজ্ঞাসা করবে, লজ্জার কিছু নেই। যদি A:B 4:5 এবং B:C এত হয়, তবে ABC কত? কিছুই না, দ ফর্মুলা করতে পারি, বা টেবিল ফরম্যাট করে যেটা আমরা করি সেটাও করতে পারি। A:B আর B:C থাকলে আমরা দ ফর্মুলা করি। দ ফর্মুলা কেন বলো? কারণ দ এর মতো করে আমরা কার্যটা করি, তাই 10:7 A:B আর B। দ ফর্মুলা কেন? কারণ দেখো প্রথমে এই দুটোকে গুণ করব, তারপরে এই কোনাকুনি দুটোকে গুণ করব, তারপরে এইভাবে গুণ করব, দয়ের আকৃতি বিশিষ্ট হয়, তাই দ ফর্মুলা বলা হয়। তাই 4 10 কত? 40। এবার কোনাকুনি গুণ হবে, 5 10 50, আর এদিকে 5 7 35। এবার এটাকে লঘিষ্ঠ আকার দান করো, 5 দিয়ে রাখো, ভাগ যাচ্ছে, তাহলে 5 8 40, 5 10 50, 5 7 35, 8 10 7। অপশন নাম্বার এতে রয়েছে। এটা একটা গেল। আর একটা ফরম্যাট, সেক্ষেত্রে যদি এ থেকে ABCDEFG যতই বলুক না কেন, কোনো ইস্যু নেই, সেক্ষেত্রে কি করতে হয়? 3টে পাতাবে। ABC বলেছে এখানে, 3টে বলেছে, তাই 3টে পাতাচ্ছি, 4টে বলে 4টে পাতাম, কোনো অসুবিধা নেই। তাহলে এবির ভ্যালু প্রথমে পাতিয়ে দেবে এইটা, বেরুর প্রথম লাইন শেষ। তারপরে B:C মানে দ্বিতীয় লাইন, B:C হয়ে গেল এই। এখানে যদি ডি থাকতো C:D, তাহলে এখান থেকে এখানে লিখতাম, তো এখানে C:D নেই, A:B আর B:C আছে। এবার কি, এই যে গ্যাপগুলো আছে, এই একটা গ্যাপ, এই যে গ্যাপ, ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা কি, তার পাশে যে সংখ্যাটা আছে, তাহলে এই পাশে তো নেই, তাহলে আছে কোন পাশে? এই পাশে, তাহলে পাশ নেব, এক্ষেত্রে পাশ নেব। আর এইখানে পাশে কে আছে? এই পাশে তো কেউ নেই, তাহলে পাশে কে আছে? 10 আছে, তাহলে 10টাকে আমি টেনে নেব, তাহলে এখানে 10 হবে। ঠিক আছে, এবার কোনাকুনি গুণ করে দেব, মানে উপরে দিচ্ছে গুণ করে দেবো, 4 10 40, 5 10 50, 5 7 35, লঘিষ্ঠ আকার দান করব, 8 10 7। ঠিক আছে, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, 2 গুণ করে যোগ 1। এখানে কি আছে? একটা রিজনিং চলে এসেছে, দেখো কীভাবে আছে। 3 থেকে গেছে 7, ইনটু 2 প্লাস 1, দেখো ইনটু 2 প্লাস 3 1, 7 15 1 31 63। দেখলে বোঝা আছে, দেখো 3 দুগুণি 6 প্লাস 1 করলে 7, আবার দেখো 7 দুগুণি 14 প্লাস 1 করলে 15, 15 দুগুণি 30, তার সঙ্গে প্লাস 1 করলে 31, এটাও তাই রয়েছে। 31 দিয়ে 62 প্লাস 1 করলে 63, তাহলে সেম যদি করি, 63 দুগুণি কত হবে? 126, 126 প্লাস 1 করবো, তাহলে প্লাস 1 করলে কত দাঁড়াবে?
127। তাহলে অ্যান্সার কত? 127। রিজনিং কিন্তু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। 1 মাস টানা যে ভালোভাবে প্র্যাকটিস করবে রিজনিং জিআইতে, সে প্রচুর মার্কস পাবে। একটি বড় ক্ষেত্রের প্রতিটি বাহু 30% বাড়ানো হলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়বে? 69%। দেখো এইগুলো কি করবে? ফ্র্যাকশন করো। কি করবে? ফ্র্যাকশন করে শেখো। 30%-এর ফ্র্যাকশন ভ্যালু করলে কি হবে? কি হবে? 3/10। ভাই এগুলো ফ্র্যাকশন শিখো। 30% মানে কি? 30/100 কেটে গেলে 3/10। তার মানে প্রথমে ছিল 10, 3 বেড়েছে তার ওপরে, তার মানে এখন হলো কত? 13। এইবার এটা কি? এটা হচ্ছে বাহু। আর ক্ষেত্রফল মানে কি? স্কোয়ার করতে হবে। ক্ষেত্রফল মানে কি? স্কোয়ার করতে হবে। তাহলে 10-এর স্কোয়ার মানে 100 ছিল আগেই বড় মানে ক্ষেত্রফল। এখন যেহেতু বাহু বেড়েছে তার জন্য 13 স্কোয়ার 169। তাহলে 100 ছিল 169 হলো। তার মানে কত পার্সেন্ট বাড়লো? 100-এর উপরে 69 বেড়েছে, তার মানে 69%। 69% ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সটে আসবো। 15 জন লোক একটি কাজ, দেখো যারা বুঝতে পারবে না তাদের আর একটু দেখে দিই। ফ্র্যাকশন কী করবে এটা? 30% মানে কি? আগে যদি 100 ছিল, 30% মানে এখন বেড়ে হয়েছে 130%। রেশিও করে নেবে এখানে দরকার হয়, দিয়ে ক্ষেত্রফল মানে স্কোয়ার করতে হয়। আর ঘন বললে কি হবে? মানে আয়তন বললে কি করতে হয়? কিউব করতে হয়। 15 জন লোক একটি কাজ 20 দিনে করে। কাজ শুরুর 8 দিন পর 5 জন লোক চলে গেল, বাকি কাজ কতদিনে শেষ হবে? খুব গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসে এই টাইপগুলো। দেখো বলছে 15 জন লোক স্টার্ট করে কাজ, 20 দিন কাজ করবে বলেছিল। কাজ শুরুর 8 দিন পর 5 জন চলে গেল। তার মানে কি? কাজ শুরু 8 দিন পর মানে 8 দিন কারা কাজ করেছে? সেই 15 জন লোক কাজ করেছে। তাহলে 20 দিনের ভিতরে যদি 15 দিন মানে 8 দিন করে ফেলে 15 জন লোক, তাহলে সেই 15 জন লোকই যদি কাজটা করতো, আর কদিনের কাজ পড়েছিল? 12। তাহলে 15 জন লোক যদি সেই 20 দিনের মধ্যে 8 দিন করে ফেলে, তাহলে বাকি আছে আর কয় দিন? সেই 15 জনের জন্য 12 দিন পড়ে আছে। আর এই কাজটাই সমান সমান কি বলছে? কাজ শুরু 8 দিন পর 5 জন লোক চলে গেল। তাহলে 5 জন লোক চলে গেছে, তাহলে এই কাজটা এখন করবে কয়জন লোক? শর্ত কি বলছে? 5 জন চলে গেছে মানে 10 জন লোক। কদিন লাগবে আমরা জানি না, ধরে নাও x দিন লাগবে, ব্যাস। পরের শর্ত পরে লিখে দিতে হবে। এই বিষয়টা বোঝাই মেন বিষয়, পরীক্ষা এই জন্যই আসে। আচ্ছা, 5 2 10 সমান সমানের উপরে উপরে কাটাকুটি যায়, নিচে নিচে কাটাকুটি, নিচের গল্প নেই, উপরে আছে তাই উপরে উপরে কাটাকুটি। 5 2 10, 6 2 12, 5 দিয়ে কাটো, 3 5 15। তাহলে কদিন লাগলো? 318 দিন লাগলো। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ছোট্ট ছোট্ট বিষয় পরীক্ষার সময় যেন ভুল করবে না। একটি মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত 8:5। 26 লিটার মিশ্রণে কত লিটার অ্যালকোহল যোগ করা হলে 5:2 হবে? ঠিক আছে, এই টাইপের অঙ্কে দেখো কি করবে। যেহেতু টোটাল মিশ্রণগুলো দিয়েছে 25 আর এদের যোগফল কত? 26। বা তুমি যদি মনে করো যে না দাদা আমি আগে অনুপাত করেই করব, সেটাও তুমি করতে পারো। অনুপাত করে বলতে ডাইরেক্ট অনুপাত, আমরা 26 লিটারটা টোটাল মিশ্রণ পরে আসবো, সেটা করলেও কিন্তু হবে। কী হবে? তাহলে দেখো অ্যালকোহল আর এখানে রয়েছে কি? ওয়াটার। ভেরি গুড। তাহলে রেশিও প্রথমে কী ছিল? 8:5। ওকে, এবার দেখো এইটা আমরা পরে আসি যে 26 লিটার মিশ্রণ যোগ করলে কি যোগ করছো? এত লিটার মিশ্রণ কত লিটার অ্যালকোহল যোগ করলে? তাই তুমি যোগ করছো অ্যালকোহল, তাহলে অপরিবর্তন কে আছে? জল। জল। তাহলে জল যদি অপরিবর্তন থাকে তাহলে কি করতে হবে? জলটাকে সমান করতে হবে, কারণ জল আগেও যা ছিল এখনও সেই পরিমাণেই আছে। সমান করতে গেলে দেখছি একে 5 দিয়ে গুণ করতে হচ্ছে, একে কী করছে হচ্ছে 2 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে আলটিমেটলি অনুপাতটা কী দাঁড়াচ্ছে? অ্যাকচুয়ালি এই অনুপাতটাকে 2 গুণ করলে এই অনুপাতটাকে 5 গুণ করলে, তাহলে এটা আসছে 16:10। আর এটা আসছে কি? 25:10। এবারে দেখো তাহলে আমাদের হিসেবে টোটাল মিশ্রণ কত ছিল? 26। ভ্যারি করবে, অঙ্কে বলেছে 26, তাহলে কত গুণ বেশি? 1 গুণ বেশি, মানে যা আমাদের বেরিয়েছে অঙ্কেও সেম তাই। তাহলে আমাদের হিসেবে মিশাচ্ছি কত? 9।
9 লিটার। নয়। যেহেতু আমাদের টোটালটার সঙ্গে অঙ্কের টোটালটা মিলে গেল, তাহলে আর ভ্যারি করার দরকার হলো না যে কত গুণ বেশি, 1 গুণ বেশি দেখতে 9-এর সঙ্গে 1 গুণ করাও যা না করাও তাই একই বিষয়। ঠিক আছে, তাহলে অ্যালকোহল মেশানো হলো কত লিটার? ওই 9 লিটার। এখানে অপশানে ভুল আছে, 9 লিটার হবে। হ্যাঁ, 9 লিটার ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? অনুপাত করেই করবে, কারণ অনেক অঙ্কের ক্ষেত্রে নাহলে অনেকে অসুবিধায় পড়ে যাবে। আচ্ছা এটা বলো, এটা তো পারা উচিত, শিখিয়েছিলাম। হ্যাঁ, শর্টকাট 1154 হবে। কি করতে হয়? শর্টকাট একবার স্কয়ার করে মাইনাস, আবার সেটাকে স্কয়ার করে আবার মাইনাস 2, যেটা 2 মাইনাস হবে। কি করতে শিখিয়েছিলাম? দেখো প্রথমে এইটাকে যদি আমরা ভাঙি, প্রথমে ভাবো এটাকে স্কোয়ার করলাম, দুটো পার্টে যদি আমরা ভাঙি কি হবে? এটাকে স্কোয়ার করলে আমরা স্কোয়ার ইন্টু স্কোয়ার মানে কি হয়? 4 হয়ে যায় পাওয়ার, তাই তো নাকি? হ্যাঁ, আমরা তো এটাকে ভেঙে লিখতেই পারি যে এক্স স্কোয়ার প্লাস 1/x²। আর এইটার সমান সমান ফরম্যাট আমরা কি শিখেছি? এইবার এইটারই যদি আমরা পাওয়ার, এটারই যদি আমরা করে দিই স্কোয়ার, কোনো ক্ষতি আছে? ক্ষতি নেই, শেখানোর জন্য বলছি। তাহলে এইটার আমার টোটাল প্রথমে স্কোয়ার করতে হবে। তাহলে এর যদি স্কোয়ার করি তাহলে কি আসবে মানটা? শিখিয়েছে কি? যে মানটা থাকবে তার স্কোয়ার -2। ভুলে গেছো? -2, প্র্যাকটিস হ্যাঁ। করতে হবে তো। তাহলে সমান সমান কত দাঁড়াবে সেক্ষেত্রে? 34। 6×36 - 2 34, তাই তো? এবার দেখো এই মানটা পেলে তাদের আবার স্কোয়ার, তাহলে সেই একই রুলস, তাহলে এর আবার স্কোয়ার -2, তাহলে কত হবে? 34-এর স্কোয়ার বের করা খুবই সোজা, মুখস্থ করতে বলেছি 50 পর্যন্ত। 1156 -2 মানে কত? 1154। বুঝতে পেরেছো? খুবই সোজা, কিন্তু এগুলো কোনো কিছু জটিল বিষয় না। মানে দুবার করতে হলো -2, কারণ একবার স্কোয়ার তারপরে আবার স্কোয়ার, তার জন্য পরীক্ষায় কিন্তু এইগুলোই আসে। নেক্সট, স্থির জলে একটি নৌকার বেগ 24 কিলোমিটার পার ঘন্টা। ভেরি গুড। স্রোতের বেগ 6 কিলোমিটার পার ঘন্টা। 90 কিমি যেতে স্রোতের অনুকূল ও প্রতিকূলে মিলিয়ে মোট কত সময় লাগবে? তাহলে তোমাকে এখানে কি করতে হবে? 90 কিলোমিটার যাবে আবার ফিরবে, তাহলে তোমার এখানে গতিবেগ কার দরকার? অনুকূলেরও দরকার, আবার প্রতিকূলেরও দরকার। আচ্ছা, অনুকূলের বেগের ফরম্যাট কি? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। নৌকার বেগ প্লাস স্রোতের বেগ হচ্ছে অনুকূল, কারণ 24 আর 6 তাহলে কত হবে? তাহলে 24 আর 6 30। তাহলে এখানে কি বলছি দেখো, অনুকূল মানে কি? অনুকূলের বেগ মানে হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। ওকে, বেরিয়ে আসলো। তাহলে এক্ষেত্রে ডিস্টেন্স কত? 90 কিলোমিটার। তাই 90 কিলোমিটার যেতে অনুকূলের সময় লাগবে কত? 3 ঘন্টা। 3 ঘন্টা। ভেরি গুড। এবার তুমি প্রতিকূলেও তো সেই একই ডিস্টেন্স ফিরে আসবে, 90 ডিস্টেন্স। আর গতিবেগ কত? প্রতিকূলের গতিবেগের ফরম্যাট কি? নৌকার বেগ মাইনাস, তাহলে কত হবে? 18 হবে। তাহলে ভাগ করলে কত হবে? 5 ঘন্টা। তাহলে অনুকূলে গেলে 3 ঘন্টা, আসলে 5 ঘন্টা, টোটাল টাইম কত লাগলো? 8 ঘন্টা। ঠিক আছে, চলো একটা রিজনিং আছে। 2, 6, 12, 20, 30। এটা বোঝাই যাচ্ছে। দেখো 2 মানে কি? 1 গুণ 2, ওকে, সমান 2 এলো। দেখো তারপরে কি? 2 গুণ 3, 3 দুগুণী 6 এলো। তারপরে 3 গুণ 4, 12 এলো। তারপরে 4 গুণ 5, একটা সংখ্যা বাড়ছে, 20 এলো। 5 গুণ 6, 30 এলো। তাহলে এবার কি হবে? 6 গুণ 7 সমান কত? 42। এটাকে হালকা হবে নিও না, এটা হচ্ছে ডব্লিউপির পিওয়াইকিউ। এটা অপশান বি অ্যান্সার। আগেরটাও যেটা ছিল ওটাও ডব্লিউপির পিওয়াইকিউ ছিল। একটি পণ্যের দাম 20% বাড়ানোর পর 25% কমানো হলো, নিট পার্সেন্ট কী হবে? একবারে ডাইরেক্টলি করতে বলেছিলাম, শিখিয়েছিলাম। যদি মনে করো যে আগের যে ফরম্যাটটা সেই অনুযায়ী করবে, কোনো অসুবিধা নেই। যে 100%, তার ভিতরে 20% বাড়িয়েছি মানে কত হলো এখন? 120%-এ দাঁড়িয়ে 120 দাঁড়িয়েছে। আচ্ছা, বাড়ানোর পর আর 25% কমাচ্ছি মানে কত পার্সেন্ট মানে হচ্ছে 75%।
শূন্য কাটলে শূন্য কাটলে বা ডাইরেক্টলি কেটে দাও, 3 25 75, 4 25 100, 4 দিয়ে কাটলে 3 4 12, তাহলে 3 30 90% দাঁড়িয়েছে। তাহলে 100 ছিল সেখানে 90 দাঁড়িয়েছে। আলটিমেটলি কী হয়ে গেল? তাহলে 10% ক্ষতি হয়ে গেল। এটা একটা বলেছিলাম। আর একটা বলেছিলাম কি 20% বাড়ানো মানে কত? 120 ইন্টু 25% কমানো মানে কত? 75। যেহেতু পার্সেন্টেজের গল্প 100 দিয়ে ভাগ, ঠিক আছে? কাটবে, এটাও সেম, সেই একই তো গল্পই আসছে, ঠিক আছে? 90% দাঁড়াচ্ছে মানে 10% ক্ষতি দাঁড়াচ্ছে। নেক্সট আর একটা রিজনিং রয়েছে 1 2 6 24 120, তারপরে কত? এটা কীভাবে আছে? 1 ইন্টু 2 2 গুণ 3 গুণ 6 এর সাথে 4 গুণ 24, 24 এর সাথে 5 গুণ 120, তারপরে 120 এর সাথে 6 গুণ হলে 720। তাহলে কীভাবে আছে? একের সঙ্গে 2 গুণ করলে 2, আচ্ছা 2 এর সঙ্গে 3 গুণ করলে 6, 6 এর সঙ্গে 4 গুণ 4 গুণ করলে 24, আচ্ছা 24-এর সঙ্গে কত গুণ? এবারে দেখো 2 গুণ 3 গুণ 4 গুণ, এবার কত? 5 গুণ। ও আর একটা লিখিনি, 1 গুণ 1 ছিল সমান সমান 1, মানে 1 2 3 4, এবার কত গুণ? 5 গুণ, তার মানে কত হবে? 120। তাহলে এরপরটা কি হবে? 120 গুণ, তাহলে এবার কত? 5-এর পরে 6, তাহলে 6 বারং কত? 720। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটাও কিন্তু পরীক্ষায় আসা। নেক্সট, এ বাবা চাইনিজ ভাষা চলে এসছে। এই চাইনিজ ভাষা কি করে আসলো এখানে? এটা কি ছিল রে ভাই? এ এর বেতন বি এর থেকে 40% বেশি এবং সি এর বেতন 20% কম। বি ও সি এর বেতন অনুপাত, আচ্ছা বোঝা যাচ্ছে বেতনের অনুপাত, যাই হোক চাইনিজ ভাষা বুঝে গেছি আমরা। তাহলে এ এর বেতন বি এর থেকে 40% বেশি, তার মানে কি? বেশি কি এখানে? যারা বোঝো না শিখিয়ে দিই, ফ্র্যাকশন যারা বোঝো না, বলছি এ এর বেতন বি এর থেকে 40% বেশি, তাহলে এখানে বেশি কে? তাহলে বি এর থেকে 40% বেশি, তার মানে বি হচ্ছে 100, তার উপরে 40% বেশি মানে 140, ঠিক আছে? এবং সি এর থেকে 20% কম, কার কম? সি এর থেকে, এর কম। তাহলে এ এর বেতন সি এর থেকে আবার 20% কম, এই জন্যই বলা হয় রেশিও করে নিতে। তাহলে সি এর বেতনের থেকে, সি এর বেতন আর এ এর বেতনে ভ্যালু যদি করি, দেখা যাচ্ছে সি যদি 100 হয়, এ সেখানে কম কত? এইটা 80। এবার এক জায়গায় এ 80, এক জায়গায় 140, এটা তো করা যাবে না। কি করতে হয়? অনুপাত করে নিতে হয়। কি করে অনুপাত করতে হয়? সিস্টেম শিখে নাও। চেষ্টা করবে কি এইটাকে রেশিও করে ছোট করে নেওয়ার। ছোট করলে কি হয়ে যাবে? 0 0 তো গায়েব হলো, 7 2 এতে 14, 5 2 এতে 10, এখানে কি হয়ে যাবে? 5 20 100, 4 20 80, তাহলে এবার সোজা হয়ে যাবে। এবার এটা এখানে 7 এখানে 4 এমন তো হতে পারে না, দু জায়গায় তো এ আছে, মান তো সেম হওয়া উচিত। তাহলে কি করে নেবে? সেম করে নেবে। সেম করতে গেলে এখানে 4 গুণ করে দিলাম, 4 7 28 দাঁড়িয়ে গেল, এই অনুপাতটাকে 7 গুণ করলাম। তাহলে আলটিমেটলি 7 গুণ করা মানে 5 7 35 দাঁড়ালো হচ্ছে সি, এখানে দেখো 4 7 28 দাঁড়ালো। এপাশে 4 গুণ করলাম, দেখো এর মান 28 করে ফেললাম দুই জায়গাতেই, আর এখানে 4 5 20। তাহলে এখানে চেয়েছে এ বি এবং সি এর বেতন, তাহলে বি হচ্ছে 20, ওকে, আর সি দাঁড়ালো কত? 35, ওকে। 5 দিয়ে আবার ভাগ যাচ্ছে, তাহলে 4 4 5 20, আর এখানে 5 7 35, তাহলে 4:7, অপশান নাম্বার সি। বুঝতে পেরেছ? এই নর্মাল বিষয়গুলো কিন্তু জানতে হবে। এইগুলো জানলে কখনো কখনো এই টাইপের অঙ্কই চলে আসবে, আবার এর পরের যে লেভেলটা সেই লেভেলটাও আসতে পারে। তাহলে পরের লেভেলে যেমন গেম খেলো তোমরা, পরের লেভেলে যেতে গেলে কী হয়? একটা স্টেপ বাই স্টেপ তোমাকে যেতে হবে, একটা লেভেল ক্রস করে তবে একটা লেভেল আসবে। তো এটাও সেম, এইটা যদি না শিখতে পারো পরের লেভেলে গিয়ে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। নেক্সট দেখো, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তাহলে ঘনকের আয়তন কত? তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? সেখান থেকে বাহুর ভ্যালু বের করতে হবে। আচ্ছা আগে বলো ঘনকের আয়তনের সূত্র কি? ঘনকের আয়তনের সূত্র কি? বাহু কিউব বা এ কিউব।
এ কিউব মানে হচ্ছে বাহু কিউব, তার মানে তোমার কি দরকার, বাহু এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে। ক্লু কি দিচ্ছে, কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের সূত্র কি জানি আমরা, এ রুট থ্রি। তাহলে এ রুট থ্রি এখান এই এই এ রুট থ্রির ভ্যালুটাই বলে দিচ্ছে কত আমার, 12 রুট থ্রি। তাহলে আমার এ কিউ এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এর ভ্যালুটা এখান থেকে যদি পেতে পারি আমরা, তাহলে এই পাশের রুট থ্রি আর এই পাশের রুট থ্রি কেটে গেল। তাহলে এর ভ্যালু কত পড়ে রইলো, মানে বাহুর ভ্যালু 12 পড়ে রইলো। এইবার চেয়েছে আমার ঘনকের আয়তন, সূত্র কি, ঘনকের আয়তনের এ কিউব বা বাহুয়ের কিউব। তাহলে 12 কিউব করতে হবে। আর 12 কিউব কত হয়, 1728। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আসো। 50 জন লোক একটি রাস্তা 40 দিনে করে, 20 দিন পর আরও 10 জন লোক যোগ দিল, পুরো কাজ দিন সে দাও, কিচ্ছু না, একই রকম অঙ্ক। আমরা কি করব, প্রথম শর্ত প্রথমে লিখব। তাহলে 50 জন লোক একটি রাস্তা 40 দিনে শেষ করে, দেখো কাজের পরিমাণ নিচে, একটি রাস্তাই বলেছে, তাই এখানে আর লেখার দরকার হয় না। সমান সমান কি বলছে, 20 দিন পর আরও 40 জন, এই 10 জন লোক যোগ দিল। তাহলে এইখানে একটু বোঝার ব্যাপার আছে। তাহলে 20 দিন পর দেখো, 20 দিন পর ভালো করে বুঝবে, 20 দিন পর মানে 20 দিন নিশ্চয়ই, তাহলে 50 জন লোক 20 দিন করে ফেলেছে, তাহলে বাকি আছে কত আর 20। তাহলে 50 জন লোক যদি কাজটা করতো তাহলে পড়ে থাকতো 20 দিন করার পরে আর 20 দিনের কাজ। এবার সেই কাজটাই কি হচ্ছে, আরও 10 জন এক্সট্রা এসছে, তাহলে 50 জন ছিল, আরও 10 জন মানে কত দাঁড়ালো, 60 জন। কাটাকুটি করো, কদিন লাগছে, ধরুন x দিন লাগছে, আর কাটলাম, এই ডাইরেক্টলি কেটে দাও না, কত হচ্ছে 3 গুণ 60, তাহলে 50/3। তাহলে 50/3 দিন মানে কি 16 পয়েন্ট সামথিং আসবে, 16.66 আসবে, 16.66। এটাই কি অ্যান্সার না, এটা কিন্তু অ্যান্সার না। চেয়েছে কি পুরো কাজ করতে কদিন, তাহলে প্রথমে তো 20 দিন করেছে, আর বাকি কাজ করতে 16.66, যোগ করলে কত 36.66। এইটাই বোঝার, একটু আগে যেটা বলছিলাম একটা অঙ্কে, যে পুরোটা চাইলে কিন্তু যোগ করে দিতে হবে, বাকিটা বললে এটা অ্যান্সার হতো। নেক্সট, আচ্ছা এটা এটা কিন্তু উপরে আছে, এটা নিচে আছে, সূত্র কার সূত্র এখানে, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র, বোঝাই যাচ্ছে মাইনাস করলে যেটা অ্যান্সার সেটা অ্যান্সার। যারা বোঝে তারা দেখা মাত্রই বলবে দাদা এটা তো সোজা, 0.5 থেকে 0.1 বাদ দেবো, অ্যান্সার হবে 0.4। এবার যারা বোঝে না তারা বলবে বাবা এই কী করলাম, তো মাথার ওপর দিয়ে চলে গেল। যারা বোঝে না, যাদের জানা আছে ইজিলি দেখতে পাচ্ছে, যখন এখানে এরকম আছে যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তারা তাই ভাববে, তার মানে বুঝে গেল এই সূত্রটাকে ভাঙালে পড়ে থাকবে কি, এ মাইনাস বি শুধু পড়ে থাকবে, তাই না। দেখো আমরা যদি 0.5টাকে এ ভাবতে পারি আর 0.1টাকে বি ভাবতে পারি, তাহলে একটা ফরম্যাট চলে আসে। দেখো এটা মানে কি, এ কিউব 0.5 মানে তার কিউব রয়েছে, মাইনাস কী হয়ে গেল 0.1 মানে বি ধরেছে মানে বি কিউব হয়ে গেল, হলো তো। আর নিচেই কি আছে, এটা তো এ ধরেছে, তাহলে এর স্কোয়ার প্লাস এটা এ ইন্টু বি, তাহলে কী হয়ে যাবে, এ বি হয়ে যাবে, প্লাস এটা কি বি স্কোয়ার। এবারে একটা জিনিস তো জানো যে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রটা মুখস্থ করতেই হবে। এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। যখনই এটা আসলো তোমার, ওই জন্যই বললাম যে তারা এইটা দেখায়, তার মানে কি আসলো, এইটা এটা কেটে যাবে, পড়ে থাকবে এ মাইনাস বি, তাই জাস্ট বিয়োগ করে দিচ্ছি। তাহলে এ মাইনাস বি মানে কি 0.5 মাইনাস 1, বিয়োগ করলে এইটা। ওই জন্য যখন দেখছো এখানে এতগুলো রয়েছে আর এইখানে এটা আছে, তার মানেই হচ্ছে বিয়োগ করে দেওয়া। যারা প্র্যাকটিস করে এই জন্য বিয়োগ আছে মানে বিয়োগ করে দেয়, যোগ আছে মানে যোগ করে দেয়, কিন্তু খেয়াল রাখবে কিন্তু একটি ব্যাগে 2 টাকা, 5 টাকা ও 10 টাকার মুদ্রার অনুপাত দিয়ে দিয়েছে। আচ্ছা মোট টাকার পরিমাণ দিল, তাহলে এখানে দিয়েছে টাকার পরিমাণ আর এখানে রয়েছে মুদ্রার পরিমাণ। তাহলে প্রথম কাজ কি হবে তোমার, টাকা দেওয়া আছে মানে কি টাকার মোট পরিমাণ দেওয়া আছে, অনুপাত থেকে আমাকে কি টাকার অনুপাতে আসতে হবে। আচ্ছা 3টে 2 টাকা আছে, মানে টোটাল ক টাকা আছে, 6 টাকা। ভেরি গুড। 4টে 5 টাকা আছে, মানে ক টাকা আছে,
4টে 5 টাকা মানে 20 হয়। 20 টাকা, ভেরি গুড। 5টা 10 টাকার নোট আছে, তার মানে কত আছে? 50 টাকা। 50 টাকা। তুমি যদি মনে করো এই রেশিওটাকে ছোট করে নেবে, করতে পারো, কোনো ইস্যু নেই, হ্যাঁ সেটাও স্যার। করে নাও ছোট। 10 তাহলে এখানে 3:10:25। 25 টোটাল দাদা কত আসছে? 35 38 38 38 আসছে। 38 আসছে, কাটাকুটিতে যাবে না মনে হচ্ছে। তাহলে 38 এলো। না পয়েন্ট আসবে। তাহলে এটা 38 এলো। আচ্ছা, 38 যদি আছে, তাহলে 38 মানে এখানে কত? 5 টাকার মুদ্রা 420। 38 মানে হচ্ছে 420। 420। তাহলে 8 টাকার লিখেছে যে কি 5 টাকার মুদ্রা। আচ্ছা, তাহলে 5 টাকা আছে এমন কোনটা? দ্বিতীয়টা, তাই তো? 5 টাকা, 10 টাকা, এটা ছিল 2 টাকা। তাহলে 5 টাকা 10 আছে অনুপাত, তাহলে 10 মানে কত? এটা কি এলো? এটা কিন্তু টাকা এলো। এটা কি এলো? টাকা। টাকা এলো। আচ্ছা, তাহলে কত টাকা হচ্ছে? পয়েন্ট আসছে না? হ্যাঁ পয়েন্টেই আসবে। পয়েন্টে আসছে বাবা। অপশন কি ঠিক আছে নাকি? অপশান ঠিক নাই এখানে। এখানে পয়েন্টে আসছে, এখানে একটু মিস্টেক আছে, এই রেশিওটাতে মিস্টেক আছে কোথায়। হ্যাঁ, এই রেশিওটাতে মিস্টেক আছে। হ্যাঁ, এমনি প্রসেস একই রকম। বা তোমরা এখান থেকে করে দিতে পারো যে আমাদের যে অনুপাত এসছে, তো কীভাবে করতে হয় দেখো। আমাদের যে অনুপাত এসছে এখান থেকে ডাইরেক্টলি করতে পারো। কী করতে হয়, যে অনুপাত আছে, অনুপাতের যত গুণ তার সঙ্গে এখানে কত ছিল তত গুণ করলে কিন্তু ডাইরেক্টলি অ্যান্সার চলে আসে। যাক, এটা একটু মিস্টেক আছে, এটা বাদ দাও। অঙ্কগুলো